পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের 5 উপজেলা বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। রোহিঙ্গাদের দ্রুত না ফেরাতে পারলে ক্যাম্পগুলো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব হিসেবে তৈরি হবে, আশঙ্কা প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত সংবাদে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে জেলার গোয়াইনঘাট, জন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিম্নাঞ্চলে হু হু করে বাড়ছে বন্যার পানি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পর্যটন কেন্দ্র ও হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রতিটি ঘরেই বন্যার পানি প্রবেশ করায় গবাদি পশুসহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেক মানুষ। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, শাড়ি ও গোয়াইন সহ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে মহাসড়ক, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। 2 দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও 2022 সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে দাবি বন্যা কবলিতদের। খুব একটা ভয়ঙ্কর মাঝে আছি। রাত্রেবেলা যখন পানি ডুববে তখন কি করে থাকবো? আমরা আসতেছি মানে রিস্ক লইয়া এইভাবে আসতেছি, কি করবো এখন? এখানে থাকলে তো আমরা মরমু, এছাড়া কোনো অবস্থা নাই। তবু বাড়িতে ঘরে পানি উঠছিল না, এবার কিন্তু ঘরে মাইরা গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, যেদিকে যাই শুধু পানি আর পানি। সাবেক বন্যার চেয়ে বলতে বিগত 50 বছর এই ধরনের বন্যা হয়েছে না। রাত 12টার সময় হয়েছে, আবার হেসে মই থাকতেছি। এখন আমার ঘরে 3টা ঘরে পানি। 2024-এর বন্যা আমার কাছে মনে হয়েছে সবথেকে ভয়াবহ। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হওয়ায় সমস্ত পর্যটন কেন্দ্র সহ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছে। 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি। তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার 5 উপজেলায় 200 বস্তা করে শুকনো খাবার, 15 মেট্রিক টন করে চাউল ও 2.5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। ইলিয়াস কম্বল, মাই টিভি। দর্শক, সিলেটে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি যোগাযোগ করছি প্রতিনিধি মৃণাল কান্তি দাসের কাছে। মৃণাল, সিলেটে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো বন্যার কবলে পড়েছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি সুরমা নদীর বর্তমান পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, বন্যা কবলিত উপজেলাগুলোতে কিন্তু বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। জেলার 13টি উপজেলার মধ্যে 7টিতে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে 5টির অবস্থা কিন্তু ভয়াবহ। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী বৃহস্পতিবারের পর্যন্ত 7 উপজেলায় 5,33,202 জন বন্যা কবলিত হয়েছেন, আর আশ্রয় কেন্দ্রে উঠেছেন 4,802 জন। শুক্রবার সকাল পর্যন্ত পানিবন্দী এবং আশ্রয় কেন্দ্রে ওঠার লোকজনের সংখ্যা বেড়েছে। জেলার 13টি উপজেলার মধ্যে 7টি বন্যা কবলিত হলেও সবকটি উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলার 13টি উপজেলায় মোট 547টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। উপজেলার পর কিন্তু এবার ছড়ার পানি উপচে সিলেট নগরীতে প্রবেশ করছে পানি। শুক্রবার সকালে জামতলা, তালতলা, সুবানীঘাট, সিলেটের তুপখানা এলাকায় পানি প্রবেশ করেছে এবং এর আগে গতকাল কিন্তু সিলেটের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয়ে পানি প্রবেশ করে। এরপরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বন্যা মোকাবেলায় কিন্তু প্রথম থেকেই জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং শহরে পানি প্রবেশ করায় কিন্তু জেলা প্রশাসনের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যিনি ভারপ্রাপ্ত মেয়র রয়েছেন তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মহসিন। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন মৃণাল কান্তি দাস।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরায় ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা পাকা সড়ক, মাছের পুকুর, ঘের, গবাদি পশু, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি ফজল হক বাবু ও আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। গত কয়েক দশক ধরে উপকূলে যে সমস্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়ার পর দীর্ঘ 13 ঘন্টা সাতক্ষীরা, শ্যামনগর ও আশাশুনি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায়। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় কাঁচা ঘরবাড়ি, ভারী বর্ষণে প্লাবিত ফসলি জমি সহ শত শত হেক্টর মাছের ঘের। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ঝড়ে গাছ পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, আমরা থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। 300-400 মুরগি ছিল, তা প্রায় 100-এর উপরে মুরগি মারা গেছে। এই সাইডে একটা গেট এরকম টোটালি বন্ধ হয়ে গেছে, এলাকার পানি নিষ্কাশনের খুবই ঝামেলা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে রেমেলের কারণে যে ক্ষতি হয়েছে বিভিন্ন সেক্টরে, সেখানে স্ব সেক্টর ডিপার্টমেন্ট কাজ করার জন্য যে সমস্ত পরিবার ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলাতেও। 3 জনের প্রাণহানি সহ বহু বাড়িঘর, সড়ক, মাছের পুকুর, ঘের, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। আমি তো 4 ঘন্টা জমিনে যে আমি মুখ করছি, তে মুখ আমার এই পানিতে সব নষ্ট হয়ে গেছে। কোনো রাস্তা নেই, পানি একা দিয়ে সব তলায় রয়েছে। আমাদের খুবই চলতে কষ্ট। জলবদ্ধতার কারণে সম্পূর্ণ দিক নষ্ট হয়ে যাচ্ছে, ঘের বাড়ি সব ভেসে গেছে, পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতে যাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায়। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করেছে। SM হামিম, মাই টিভি। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব হিসেবে তৈরি হবে বলে আশঙ্কা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে জঙ্গিবাদের যে আশঙ্কা সরকার দীর্ঘদিন ধরে করে আসছে, ক্যাম্পে ইতিমধ্যে সেই আলামত কিছু কিছু দেখা যাচ্ছে। তাই জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কাজটি করে যাচ্ছে। আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অস্ত্র রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ MP বলেছেন, তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপি যে অরাজকতা করে তা বন্ধ হয়ে যাবে। কারণ এদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড সব বিএনপির নেতৃত্বে হয় এবং সেটা লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্বেই হয়। সকালে কুষ্টিয়া শহরে PTI রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে হানিফ বলেন, তেলের দাম 1 টাকা হোক আর 2 টাকা বৃদ্ধি পাক, তা সাধারণ মানুষের উপর চাপ হয়, কিন্তু আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে। তারেক রহমানের দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে তাহলে এই যে অরাজকতা বিএনপির পক্ষ থেকে যেগুলো করা হয় সেটা অনেকটা বন্ধ হবে। কারণ এই দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড তো বিএনপি নেতৃত্বে হয় এবং সেটা ওই লন্ডনে বসে তারেক রহমানের দেশে হচ্ছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জন্য কাজ করতে হবে। একই সাথে দেশবিরোধী সকল শক্তিকে মোকাবেলা করতে হবে। আজ টাঙ্গাইল জেলা দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে সকল চেয়ারম্যানদেরকে নিয়ে দেলদুয়ারটাকে উন্নয়নের একটা রোল মডেল করে। আমার তরফ থেকে উপজেলা পরিষদের উপদেষ্টা হিসাবে, MP হিসাবে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করব হবে এবং সকলকে সম্পৃক্ত করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের সুহিলপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। নিহতরা হলেন মাসুম মিয়া ও মিঠুন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ঘাটিহাতা বিশ্বরোড মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে জেলা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন সিএনজি যাত্রী নিহত এবং আহত হয়েছেন 2 জন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুলনায় চাঞ্চল্যকর রনি হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে বস মিজান ওরফে মিজান হাওলাদারকে একটি 1 শুটার গান ও 4 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। খুলনা নগরের উটপাড়া এলাকায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী বস মিজান রনি সর্দারকে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রনিকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় কেএমপির বিশেষ অভিযানে হত্যার সাথে জড়িত 3 জন আসামিকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না চট্টগ্রামে। দাম বাড়ছে প্রতিনিয়ত। এতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, ঝড় বৃষ্টি, সরবরাহে ঘাটতির কারণে বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে মুরগির ডিম ছাড়া বেড়েছে সব ধরনের মাছ, সবজি সহ আদা ও পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেশি। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম 30 টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে ব্রয়লার ও সোনালী মুরগি প্রতি কেজি 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 210 ও 360 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 800-900 টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 ও 1150 টাকায়। সরকারের 100 বছরের মহাপরিকল্পনা অনুযায়ী নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর 72 কোটি টাকার বাড়তি ফসল উঠবে কৃষকের ঘরে। একই সঙ্গে জ্বালানি খাতে সাশ্রয় হবে প্রায় 17 কোটি টাকা। এমন কার্যকরী প্রকল্পটি অবৈধ দখলদারদের কবলে পড়ার রেশ গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলো রিপোর্ট জানাচ্ছেন আবু সাইদ অপু। স্রোতস্বিনী বুড়ি তিস্তা নদী ভারতের কুচবিহার জেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নীলফামারী, ডিমলা ও জলঢাকা উপজেলার 69 কিলোমিটার প্রভাবিত হয়ে অববাহিকা উত্তাল তিস্তা নদীতে মিলিত হয়। 60-এর দশকে তৎকালীন সরকার 1217 কিলোমিটার জমি অধিগ্রহণ করে 91.6 মিটার দৈর্ঘ্যের 14টি জলকাপাট বিশিষ্ট একটি ব্যারেজ নির্মাণ করে নিরবিচ্ছিন্নভাবে সেচ কার্যক্রম চালু করে তৎকালীন সরকার। তবে যে জলকাপাট দিয়ে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ গতি ছিল 750 কিউসেকেরও বেশি, সেখানে সংস্কারের অভাবে পলিমাটি নদীগর্ভে জমাট বাঁধায় এই কার্যক্রমটির মুখ থুবড়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কারণে, অলসতার কারণে বর্তমান সেচ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এই নালা ক্যানাল দিয়ে পানি এসেছিল, আমরা হাঁস পুষছিল, মাছও আসছিল। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প কমান্ডো এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ বুড়ি তিস্তা 667 একর জমির জলাধার সংরক্ষণ প্রকল্পটি 5টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নে 98,64,94,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে বুড়ি তিস্তার খননকৃত জমি অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ায় সরকারের এমন মহৎ উদ্যোগ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ সুফল ভোগীদের। ভেকুটাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল এবং মেশিন গিলেও আগুন লাগিয়ে দিল। যদি আবারও চালু হয় তাহলে আমরা বিনা পয়সায় বিভিন্ন চাষাবাদ করতে পারবো আর কি। 10,000 সুফলভোগী মানুষের উপকৃত হবে। বুড়ি তিস্তার পানির প্রবাহ চলমান রাখতে 2022 সালে উদ্বোধনের পরদিন প্রকল্প এলাকায় অবৈধ দখলদার কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের শেড ও প্রকল্প বাস্তবায়নের জন্য আসা মেশিন, ভেকু, মোটরসাইকেল পুড়ে দেওয়ায় থমকে আছে প্রকল্পের কাজ। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে বারবার যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ দেখতে পাচ্ছি না আমরা। প্রকল্পটি চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে প্রতি বছর প্রায় 6,27,000 মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সরকারের এমন মহতী উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি, আশা করছি খুব দ্রুতই এই কাজ আবার শুরু করা সম্ভব হবে। বুড়ি তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও অবৈধ দখলদারদের সাথে দফায় দফায় বৈঠকেও সুরা না হয় প্রসঙ্গটি এখন গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। বুড়ি তিস্তার যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার। আবু সাইদ অপু, মাই টিভি।
সাতক্ষীরা শ্যামনগরে বাঘের নখসহ শরীফ উদ্দিন ওরফে শরীফ ডাক্তার নামে একজনকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার উপজেলার নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিন স্টেশন অফিসার মোহাম্মদ হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাট এলাকায় মায়ের দোয়া ঔষধের ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে 2টি বাঘের নখ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুত করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশে বাঘ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। 12-র অধিনায়ক মারুফ হোসেনের দিক নির্দেশনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একটি দল তাড়াশ থানা হতে ধোপাগাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি রবিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মানসিক ও বাঘ প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অপরাধে মামলা রুজু করা হয়েছে। মাদারীপুরে শিবচরে এক ইউপি চেয়ারম্যান সহ 3 জনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শিবচর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কেরানীবাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইউপি চেয়ারম্যানের নাম আতিকুর রহমান মাতবর, তিনি উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া আহত বাকি 2 জন হলেন ইউপি সদস্য লুৎফর রহমান ও সৌরভ হাওলাদার। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার গোলদার জানান, মামলার ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রেমালে ভোলার বুরহান উদ্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার গঙ্গাপুর, হাসাননগর, কুতবা, পুখিয়া ইউনিয়নে 1000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান, বুরহানুদ্দিন থানার ওসি শাহিন ফকির উপস্থিত ছিলেন। ময়মনসিংহে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভাগীয় প্রশাসন আয়োজিত টাউন হল চত্বরে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানচিয়া। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার AHK দেবনাথ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কাশেম উপস্থিত ছিলেন। নওগাঁয় তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। দুপুরে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দের নেতৃত্বে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আব্দুল করিম অতিরিক্ত জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিউদ্দিন হামিদ। এ সময় সহকারী কমিশনার ভূমি শরীফ শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা উপস্থিত ছিলেন। গাজীপুরে কালিয়াকুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। কালিয়াকুর উপজেলা বিএনপি সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ কাজী সাইদুল আজম বাবুল। কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও জিয়াউর রহমানের জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সম্পাদক মাহবুব হোসেন সহ বিএনপি যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। হালুয়াঘাট উপজেলা ও পৌরসভা এবং ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম ওমর রুবেল উপস্থিত ছিলেন। পহেলা জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়া সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়া সিভিল কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন। কুষ্টিয়া সিভিল কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচিতে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ সহ কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন এ অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব ১% নিচে কমিয়ে আনা এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে নোয়াখালীতে আগামী ১ জুন ৫,৯১,৯৯৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। বৃহস্পতিবার নোয়াখালী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাইম নুসরাত জীবন। শেরপুরের শ্রীবর্দীতে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীবর্দী মথুরানাথ বিনোদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশন জামালপুর জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী উপপরিচালক কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাটে প্রথমবারের মতো বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান হলেন মোশাররফ হোসেন সর্দার। বিজয়ী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শরীয়তপুর ৩ আসনের সাংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। বিজয়ী চেয়ারম্যানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাহবুব আলম সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা। কুড়িগ্রামে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার কুড়িগ্রাম ভারপ্রাপ্ত উপপরিচালক বরমান হোসেন। সভায় ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইএসডিও, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার দৌলতুন্নেসা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরে ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ উত্তর পশ্চিম পাড়া এলাকায় গৃহহীন কাজিম উদ্দিনকে ঘর নির্মাণ করে দিয়েছে মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে কাজিম উদ্দিনের হাতে ২ কক্ষের একটি বসত ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আহ্বায়ক গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে দুপুরে প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনের লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, সংস্কৃতিকর্মী ও রূপালী ব্যাংকের সাবেক জিএম অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়ের হোসেন ঢালি বক্তব্য রাখেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের ৫ উপজেলা, বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। রোহিঙ্গাদের দ্রুত না ফেরাতে পারলে ক্যাম্পগুলো আন্তর্জাতিক জঙ্গিবাদের হাব হিসেবে তৈরি হবে, আশঙ্কা প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মহসিন সিকদার। আল্লাহ হাফেজ।